বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় খুলনা, আমি বিলাসকান্তি মণ্ডল। আমরা আজকে অনলাইনের মাধ্যমে পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় নবম দশম শ্রেণী, এটা নবম শ্রেণীর জন্য, দশম শ্রেণীর জন্য আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব। যাই হোক, তোমরা তো জানো যে বিশ্ব আজ করোনা পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, ফলে তোমাদের লেখাপড়ার অনেকটা অসুবিধা হয়েছে। তবুও অনলাইনে ক্লাস ব্যবস্থার মাধ্যমে সর্বত্রই চেষ্টা চলছে যে কীভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া যায়। তো সেই প্রসেসটায় আমরাও তোমাদের সঙ্গে সরাসরি না হলেও অনলাইনের মাধ্যমে চেষ্টা করছি। তোমরা মনোযোগ দিলে অনেকটা বুঝতে পারবে। আমরা অষ্টম অধ্যায় পদার্থবিজ্ঞানে, সেখানে আমরা দর্পণ সম্পর্কে জেনেছি, আলোর প্রতিফলন সম্পর্কে পূর্বে জেনেছি, অনেকে এগুলো পড়েছো। বিশেষ করে দশম শ্রেণী যারা, তারা অবশ্যই এগুলো পড়েছো, তাদের ক্লাস 9-এ এগুলো হয়ে গিয়েছিল। নবম শ্রেণী তাদের পূর্বের একটা ক্লাসে বেসিক সম্পর্কে বলা হয়েছে, সমতল দর্পণ কি, গোলীয় দর্পণটা কি, দর্পণটা কি, প্রতিফলক পৃষ্ঠ কি, এগুলো আমরা বলেছি। তো দর্পণ দুই প্রকার, আমরা অল্প একটু মনে করে দেওয়ার জন্য, যা আমাদের কাজে লাগবে আজকের পাঠের জন্য। সমতল দর্পণ যেমন দেখো, যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ সমতল, এটা হলো সিলভারিং করা বা পাড়া লাগানো, এখানে এটা সমতল দর্পণ। গোলীয় দর্পণটা হলো একটা গোলক থেকে তুমি একটা অংশ কেটে নিলে, তাই না? একটা গোলক থেকে তুমি একটা অংশ কেটে নিয়ে যে কোনো এক পৃষ্ঠে তুমি পাড়া লাগাতে পারো বা সিলভারিং করতে পারো। আর একটা অংশ নিয়ে এই গোলীয় কোনো একটা গোলকের যখন একটা অংশ আমরা কাটবো, তখন তার দুটো পৃষ্ঠ থাকে, একটা হলো উত্তল পৃষ্ঠ আর একটা হলো অবতল পৃষ্ঠ। দেখো নাম্বার কয়ে যে চিত্রটা, এখানে উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো, তাহলে আলোটা পড়বে হলো অবতল পৃষ্ঠে। অবতল পৃষ্ঠ এখানে মসৃণ বা প্রতিফলক তল হিসেবে কাজ করবে। তেমনি দ্বিতীয়টা খ চিত্রে দেখো, অবতল অংশে পাড়া লাগানো, সুতরাং অবতল অংশে আলো পড়বে না বা প্রতিফলন হবে না, সেই জন্য উত্তল অংশে আলো পড়বে এবং উত্তল অংশে আলোর প্রতিফলন সংঘটিত হবে। এভাবে আমরা দুই প্রকার দর্পণ জেনেছিলাম, অবতল দর্পণ, উত্তল দর্পণ। আরেকটু স্মরণ করে দিই বন্ধুরা, দেখো আমরা অবতল দর্পণের ক্ষেত্রে জেনেছিলাম যে সিটা কি, পি কি, আমরা বলেছিলাম এফটা কি, পি হলো মেরু। সংজ্ঞায় আমরা জেনেছি যে কোনো দর্পণের মধ্যবিন্দুই হলো মেরু। বক্রতার কেন্দ্র সি, এটাও আমরা জেনেছিলাম। এগুলো তোমরা আরও একবার পড়বে, দেখবে আরও তোমাদের মনে সেগুলো আবার এসে গেছে, আরও ইজি ফিল করবে তোমরা। বক্রতার কেন্দ্র বলেছিলাম যে একটা গোলকীয় দর্পণ যে গোলক থেকে নেওয়া হয়েছে, সেই গোলকের কেন্দ্রই হলো এই গোলকীয় দর্পণের কেন্দ্র, বক্রতার কেন্দ্র। আর মেরু থেকে পি পর্যন্ত, মেরু থেকে সি পর্যন্ত দূরত্ব, এটা বক্রতার ব্যাসার্ধ হয়, আমরা পড়েছিলাম। আমরা প্রধান প্রকাশ বিন্দুর সংজ্ঞা পড়েছিলাম। প্রধান প্রকাশ বিন্দু হলো সাধারণত পি আর সি এর মাঝখানে একদম মধ্যবিন্দুতে থাকে। প্রধান প্রকাশ বিন্দু দিয়ে প্রধান অক্ষের সাথে, প্রধান অক্ষ মানে এই যে দেখো আমি কলম বরাবর পি এবং সি বরাবর সরলরেখা হলো প্রধান অক্ষ, আমরা এটাও জেনেছিলাম। তো প্রধান অক্ষের সাথে প্রধান ফোকাস বিন্দু দিয়ে লম্বভাবে কল্পিত তলকে ফোকাস তল বলে, এটা আমরা জানলাম, আগে জেনেছিলাম। এই বিষয়ে একটু মনে করিয়ে দেওয়া কেন, যেহেতু আমরা আজকের পাঠ হলো গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের কৌশল, এ সম্পর্কে আমরা আজকে জানব। অর্থাৎ গোলীয় দর্পণে আলো আপতিত হলে কিভাবে প্রতিফলিত হয়ে ফিরে আসে, কিছু নিয়ম আমরা জানব, তারপরে দেখা যাক আরেকটু বেশি করা যায় কিনা।
তো দেখো, যদি তুমি এই নিয়মগুলো না জানো তাহলে পরবর্তীতে অসুবিধায় পড়তে হয়। প্রথম হলো গোলীয় দর্পণ আমরা দুই প্রকারই এখানে এঁকেছি, তোমরা দেখো, খেয়াল করে দেখো। এটা অবতল দর্পণ, মেরু পি দিয়ে দিলাম, মেরু পি দিয়ে দিলাম। ওটা উত্তল দর্পণ। তা আমরা বলেছি যে লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভর করে আলোর প্রতিফলন সংঘটিত হয় এবং আলোর প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো এক একভাবে ফিরে আসে। তো আমরা দেখছি যে প্রথমে গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের কৌশলে লক্ষ্যবস্তু অসীমে থাকলে, দেখো প্রথমটা লক্ষ্যবস্তু অসীমে থাকলে, অসীমে মানে হলো নির্দিষ্ট কোথায় আছে এটা আমাদের জানা নেই, সেই জন্য অসীমে নাম দেওয়া হয়েছে। তো অসীমে থাকলে রুলটা হলো আমরা এই লিখে দিয়েছি, দেখো একগুচ্ছ আলোক রশ্মি, একগুচ্ছ মানে তোমার একাধিক রশ্মি, একাধিক, দুটো হতে পারে, 2000ও হতেও পারে, আমরা দুটো দিয়ে দেখলাম। একগুচ্ছ আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল, দেখো এখানে পরস্পরের সমান্তরাল, এটা দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর, এই দেখো আপতিত হলো, এই হলো আপতিত হলো, এই দেখো তীর দিলাম, আপতিত হলো, দেখো এরা পরস্পরের সমান্তরালে আছে। দর্পণে আপতিত হলো দুই বিন্দুতে, আবার প্রতিফলিত মানে ফিরে আসা, এই দেখো এই তীর দাও, ফিরে এসে দেখো ওরা ফোকাস স্থল হলো পি কিউ আর এস, আমরা নাম দিলাম পি কিউ আর এস। এই ফোকাস স্থলের একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুর নামটা হলো গৌণ ফোকাস বিন্দু, এটা আমরা জেনেছিলাম আগে। মুখ্য ফোকাস বিন্দু আর গৌণ ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস বিন্দুটা প্রধান অক্ষের উপরে থাকে, কিন্তু গৌণ ফোকাস বিন্দুটা ফোকাস স্থলে থাকে। তো যাই হোক, একটা নিয়ম দেখো, আমরা অবতল দর্পণে দেখলাম একগুচ্ছ আলোক রশ্মি পরস্পরের সমান্তরালে কিন্তু প্রধান অক্ষের সাথে তির্যকভাবে বা আনতভাবে আপতিত হলে উহারা প্রতিফলনের পর ফোকাস স্থলের কোনো বিন্দুতে, দেখো ফোকাস স্থলের কোনো বিন্দুতে, আর ওই বিন্দুর নামই হলো গৌণ ফোকাস, তাই আমরা ব্র্যাকেট এখানে উল্লেখ করে দিয়েছি, গৌণ ফোকাস বিন্দু মিলিত হয়। অবতল দর্পণ, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে সাধারণত আলো প্রতিফলনের পর কোনো বিন্দুতে মিলিত হয়, সেই জন্য লিখে দেওয়া। অথবা কোনো বিন্দু, সেটাও গৌণ ফোকাস বিন্দু, এ দেখো দ্বিতীয় চিত্রে দেখো এটাও গৌণ ফোকাস বিন্দু। তো এখানে গৌণ ফোকাস বিন্দু হইতে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, মানে দুই দর্পণের রুলটা আমরা একবারেই দিয়ে দিলাম যে অবতল দর্পণেও যেভাবে আলো পড়বে সমান্তরালে, পরস্পরের সমান্তরালে প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে, আনত মানে বন্ধুরা দেখো একটু দেখো, একটু আস্তে 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 দেখো এটা হেলে পড়েছে, এটা আনত বলা হয়, কিন্তু এদের মধ্যে সম্পর্কটা কিন্তু পরস্পরের সমান্তরাল। এটা ওখানেও ঠিক তাই, এই দুটো রশ্মি দেখো পরস্পরের সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে দেখো হেলে চলে আসছে, মানে আনতভাবে। তো অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের পর ওরা মিলিত হবে ফোকাস স্থলের কোনো বিন্দুতে, অর্থাৎ গৌণ ফোকাস বিন্দুতে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে এই দেখো উত্তল পৃষ্ঠে আলো পড়েছে, তাই উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস স্থলে কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হবে, এখানে মিলিত হয় না, এটাই নিয়ম। এবং সেই বিন্দুটা কাল্পনিক, কেননা দেখো আলো কিন্তু এইখান থেকে সমান্তরালভাবে অসীম থেকে পড়ার পর দুই বিন্দুতে যখন পড়লো, দেখো বন্ধুরা খেয়াল করো, এরা কিন্তু এফ পর্যন্ত পৌঁছায়নি, এইখান থেকে আবার প্রতিফলিত হয়ে তারা এদিকে দুটো ফিরে গেছে। সেই জন্য লক্ষণীয় এটা, উত্তল দর্পণে মেরু থেকে এফ পর্যন্ত আলো কিন্তু পৌঁছায়নি, এই জন্য উত্তল দর্পণে ফোকাস দূরত্ব মানে মেরু থেকে প্রধান ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব, ফোকাস দূরত্ব অবাস্তব, আর চিহ্নের প্রচলিত প্রথা অনুসারে আমরা জানি অবাস্তব দূরত্ব ঋণাত্মক।
এই জিনিসটা আমরা মনে রাখবো। যেহেতু বিস্তর আলোচনা, এখানে আলোচনা করলে অনেক কিছু জানা যাবে, আমরা এক ক্লাসে সব সম্ভব নয়, ধীরে ধীরে হবে। তো যাই হোক, এই একটা নিয়ম তুমি জানলে, আমরা এটা একটু পরিষ্কার করব। আরও একটা নিয়ম জানবো। এবার লক্ষ্যবস্তুর সসীমের জন্য তোমরা কিন্তু এটা সম্ভব হলে লিখে নেবে। লক্ষ্যবস্তুর সসীমে, অসীমে কিন্তু বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এই একটাই নিয়ম। আমরা সসীমে নাম দিয়েছি, লক্ষ্যবস্তুর সসীমে। যদি বলো স্যার কেন? এবং সসীমের জন্য আমরা প্রথমে অবতল দর্পণটা একটু আলাদা করে লিখি, পরে উত্তল দর্পণ লিখছি। অবতল দর্পণে কিভাবে আলো পড়লে হয় সসীম, এই নাম অবতল দর্পণ। দেখো উত্তল পৃষ্ঠে তলা লাগানো, তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? আমরা এখান থেকে সোজা দাগ দিয়ে দিলাম, এটা সেই পি মানে মেরু। আর একটু চিনে নাও, আমি অনুমান করে একটা সি দিলাম, যেহেতু এখন তো ওইভাবে কম্পাস দিয়ে আঁকা সম্ভব নয়। এটাই এফ মানে প্রধান ফোকাস বিন্দু, অবতল দর্পণ আঁকলে। সসীমে লক্ষ্যবস্তু বলতে সেই লক্ষ্যবস্তুটা তোমার আমরা চিহ্নিত করতে পারি যে আসলে লক্ষ্যবস্তু কোথায় আছে, আমরা চিহ্নিত করতে পারি, আমরা হিসাব করতে পারি। সব দূরত্ব হিসাব করা হয় মেরু থেকে। তো আমরা মেরু থেকে দেখো একটা লক্ষ্যবস্তু, 1 নম্বরটা সি এর বাইরে, 2 নম্বরটা দেখো সি এর উপরে, 3 নম্বরটা সি এফ এর মাঝে কোথাও, 4 নম্বরটা দেখো এফ এর উপরে, 5 নম্বর লক্ষ্যবস্তু দেখো পি আর এফ এর মাঝে। তা সসীমের লক্ষ্যবস্তু যদি বলো স্যার কয়টা অবস্থানে থাকে? সাধারণত 5টা অবস্থানে। আমরা দেখলাম সি এর বাইরে একটা, সি এর উপরে একটা লক্ষ্যবস্তু, সব প্রধান অক্ষরের উপর দিয়ে কিন্তু সাজানো। সি এফ এর মাঝে একটা, এফ এর উপরে একটা লক্ষ্যবস্তু, আর পি আর এফ এর মাঝে। এই 5টা সসীমে লক্ষ্যবস্তু এই 5টা অবস্থানে থাকে বা রাখা হয়। এখন দেখো এখানে নিয়ম হলো, আলোক রশ্মি লক্ষ্যবস্তু থেকে যদি প্রধান অক্ষের যে কোনো একটা নিয়ে দেখাতে পারি, 5টা নিয়েও দেখাতে পারি। দেখো আমরা যদি এভাবে ডিরেক্ট একবারে লিখেও দিই যে যে কোনো লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে, আমরা একটু লিখে নিই। দেখো আমরা যেখানে লেখার চেষ্টা করি যে আলোক রশ্মি, তোমরাও লিখে নাও, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, অবশ্যই লিখবো লক্ষ্যবস্তু হতে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর দেখো উহা মানে ওই আপতিত রশ্মি যখন প্রতিফলিত হয়, প্রধান ফোকাস বিন্দু এফ দিয়ে ফিরে আসে। দেখো এইভাবে ফিরে আসে, কি সুন্দর। অর্থাৎ তুমি যদি এখানে এ নাম দাও, এ টি পথে পড়বে, টি আর পথে দেখো ফিরে আসছে প্রধান ফোকাস বিন্দু দিয়ে। উহা প্রধান ফোকাস বিন্দু দিয়ে ফিরে আসে। দেখো এই একটা নিয়ম কিন্তু তোমরা জানবে, এটা একদম আলোর চলার ক্ষেত্রে, প্রতিফলনের ক্ষেত্রে পরীক্ষিত, প্রমাণিত, এর অন্য কোনো ব্যতিক্রম নেই। এটা হবেই যে লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে যদি দর্পণে পড়ে, তাই লক্ষ্যবস্তুর সসীমে তুমি যেখানেই রাখো না কেন, 5টা পজিশনে যেখানেই রাখো না কেন, সেখান থেকে সমান্তরালভাবে দর্পণে আলো পড়লেই প্রতিফলনের পর প্রধান ফোকাস বিন্দু দিয়ে ফিরে আসবেই। এই একটা নিয়ম আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদের অবশ্যই পরে প্রয়োজন পড়বে যখন আমরা প্রতিবিম্ব গঠন দেখব। এই জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো দেখো বন্ধুরা, তুমি যদি মনে করো স্যার আপনি একবারে দিচ্ছেন, আমরা একটা যেখানে কেটে দিয়ে এখানে দেখো তো, মানে এগুলো বাদ দিয়ে দিই, একটাই যদি লক্ষ্যবস্তু রাখি, একই ব্যাপার। তুমি যদি মনে করো স্যার আমি এই লক্ষ্যবস্তু বাদ দিয়ে
আমি সি এর উপরে নেব, তবু ঘটনা একই। দেখো বন্ধুরা, তুমি যদি বলো আমি এটা বাদ দিয়ে আমি লক্ষ্যবস্তু এ পার পি এর মাঝে নেব, তবু দেখো একই ব্যাপার। মানে যেখানেই থাক না কেন, এই ক্ষেত্রে তোমার একটাই, সমান্তরালভাবে আলো পড়বে, ফিরে এসে অবশ্যই প্রতিফলিত হয়ে ফিরে এসে প্রধান ফোকাস বিন্দু দিয়েই আসবে, যাবে। তো এই নিয়মটা তোমরা জানলে অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের ক্ষেত্রে সসীমের লক্ষ্যবস্তু থেকে লক্ষ্যবস্তু থাকলে এই একটা নিয়ম আমরা জানলাম, 1 নম্বরটা। এখন আমরা 2-এ যাব। 2 নম্বর নিয়মটা, আমরা দর্পণটা রাখবো, ওই লক্ষ্যবস্তু থাকলে দেখো যেখানে থাক না কেন লক্ষ্যবস্তু, এফ দিয়ে যদি আলো পড়ে, মনে করো ও এ হলো লক্ষ্যবস্তু, এখন এফ দিয়ে যদি আলো পড়ে, দর্পণে প্রধান ফোকাস বিন্দু দিয়ে যদি আলো পড়ে, এইভাবে পড়েছে, তাহলে অবশ্যই প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। এই একটা রুল তুমি জানলে, এই ফিরে আসবে। আমরা এ টি নাম দিলাম, এটা টি আর দিলাম, দেখো এই একটা নিয়ম। তাহলে আমরা লেখাটা চেঞ্জ করে দেব। লেখাটা চেঞ্জ করে দিলে কি হবে দেখো, আলোক রশ্মি প্রধান ফোকাস বিন্দু দিয়ে, দেখো প্রধান ফোকাস, এটা মুছে দিলাম, বিন্দু দিয়ে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর উহা প্রধান অক্ষের সমান্তরালে দেখো প্রধান অক্ষের সমান্তরালে, দরকারে তুমি এখানে উল্লেখ করতে পারো টি আর পথে, চিত্রের সঙ্গে মিলিয়ে টি আর পথে ফিরে আসে। এই একটা নিয়ম তুমি জানলে, দুটো নিয়ম জানলাম আমরা। তাহলে প্রথমটা বন্ধু ছিল কি বন্ধুরা, সমান্তরালভাবে আলো পড়লে সেই আলো প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে, সরি সমান্তরালভাবে আলো আবদ্ধ হলে প্রধান ফোকাস বিন্দু দিয়ে ফিরে আসবে। নাম্বার 2, প্রধান ফোকাস বিন্দু দিয়ে যদি আলো পড়ে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে। এই দুটো নিয়ম আমরা জানলাম। নাম্বার 3, আমরা আরেকটা নিয়ম জানবো। দেখো অনেক সময় আমাদের লক্ষ্যবস্তু যদি বিশেষ করে এফ এর উপরে থাকে, দেখো প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ, লক্ষ্যবস্তু যদি এফ এর উপরে কখনো থাকে, এই যে মানে প্রধান ফোকাস বিন্দুতে থাকে, তখন আমাদের এই নিয়মটা অবশ্যই প্রয়োজন হয় যে আলো যদি সি বরাবর, এই দেখো সি বরাবর মানে বক্রতার কেন্দ্র বরাবর, এইখান থেকে আলোটা শুরু হলো, দেখো বন্ধুরা বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে পড়লো, এই যে বক্রতার কেন্দ্র এই বরাবর এখান থেকে দর্পণে পড়লো, ওখান থেকে প্রতিফলিত হয়ে আবার বক্রতার কেন্দ্র বরাবর ফিরে এলো, এই একটা নিয়ম। সুতরাং এখানে আমরা কি লিখতে পারি, আলোক রশ্মি বক্রতার কেন্দ্র, আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর উহা বিপরীতভাবে একই পথে ওই বক্রতার কেন্দ্র বরাবর ফিরে আসে। দেখো
এই মোট আমরা 4টা আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোর চলার কৌশল নিয়ে 4টা নিয়ম জানলাম। প্রথমটা তাহলে বন্ধুরা কি জানলাম? অসীমে লক্ষ্যবস্তু থাকলে আলো কিভাবে দর্পণে পড়লে আপতিত হলে প্রতিফলনের পর কিভাবে আসবে। দ্বিতীয়টা জানলাম সসীমের ক্ষেত্রে 3 নম্বর সসীমে থাকলে দেখলাম আমরা মোট আলোর চলার কৌশল অবতল দর্পণের ক্ষেত্রে কিভাবে আলো পড়লে কিভাবে প্রতিফলিত হয়ে ফিরে আসে এই বিষয়গুলো জানলাম। এগুলো আমাদের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে কাজে লাগবে। দেখো বন্ধুরা, এখনই হয়ে যাক সেটা প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এই নিয়মগুলো কিভাবে আমাদের কাজে লাগে। তো আমরা একটা দেখাবো যে প্রতিবিম্বটা কি আসলে। তোমরা সাধারণত লিখে নিতে পারো, আমি বলে দিই। প্রতিবিম্ব তোমরা কিন্তু দেখেছো, সাধারণত সকালবেলা তোমরা স্কুলে আসার সময় যখন আমাদের স্কুল খোলা ছিল, আয়নার সামনে মাথার চুল ঠিক করার জন্য যখন দাঁড়াও, তখন কি যেন সামনে দেখতে পাও, নিজের মতো কি দেখতে পাও, তাই না? ওটা প্রতিবিম্ব। নিজের হুবহু একটা প্রতিকৃতি যেন আয়নার ভিতরে দেখা যায়, ওটাই প্রতিবিম্ব। তা প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, কোন দর্পণে কিভাবে গঠিত হয়? সমতল দর্পণে একভাবে হয়। আমরা আজকে সমতল দর্পণে যাচ্ছি না, গলীয় দর্পণে প্রবেশ করেছি। গলীয় দর্পণের ভিতরে আজকে আমরা অবতল দর্পণে প্রতিবিম্বটা আমরা দেখব। প্রতিবিম্ব সংজ্ঞাটা আমার পরে এসেই যাচ্ছে তোমার, আমরা আগে একটু দেখে নিই চিত্রের মাধ্যমে আসলে অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। দেখো বন্ধুরা, আমরা একটা অবতল দর্পণ আঁকলাম, তোমরা এগুলো আঁকবে। খালি হাতে আঁকতে 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 খালি হাতেও প্র্যাকটিস হয়ে যাবে। আর তোমরা সাধারণত পেন্সিল দিয়ে চেষ্টা করবে বক্সের যে উপাদানগুলো দিয়ে এখানে তৈরি করা যায় জ্যামিতি বক্স, সেগুলো ব্যবহার করেও আঁকা যায়। তো দেখো, আমরা একটা লক্ষ্যবস্তু এখানে নিলাম, মনে করো ও এ লক্ষ্যবস্তু নিলাম সি এর বাইরে। সবসময় অঙ্কনের সময় মনে করবে তুমি মেরু আর বক্রতার কেন্দ্র ওর ঠিক মধ্যবিন্দুতে আমরা এফটা দেওয়ার চেষ্টা করবো। অনেকে কিন্তু এফটা একটু এই পাশে দিয়ে দেয় আর এদিকে সি এর দিকে সরিয়ে দেয়, আমরা ঠিক মাঝখানে দেওয়ার চেষ্টা করবো। তোমরা যখন আর্ট পড়বে তখন তো তোমরা মধ্যবিন্দুতে নির্ণয় করে নিতে পারবে, যদি তোমাদের সেখানে সুযোগ আছে। তো যাই হোক, তাহলে আমরা প্রথমটা হলো প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো পড়ে, এটা আমরা জেনেছি নিয়ম, সুতরাং আমরা সেই নিয়ম ফলো করলাম। এবং প্রধান অক্ষের সমান্তরালে এটি পথে আলো পড়লো। দেখো, এটি পথে প্রধান অক্ষের সাথে সমান্তরালে এটি পথে পড়লো এবং প্রতিফলনের পর দেখো প্রধান ফোকাস বিন্দু দিয়ে টি আর পথে ফিরে এলো। সেই সসীমে লক্ষ্যবস্তু থাকলে কিভাবে আলো পড়ে এবং ফিরে আসে, প্রথম নিয়মটা কিন্তু আমরা এখানে লিখে ফেললাম, আঁকলাম। লেখার সময় শুধু বর্ণনাটাই লিখবো, হয়ে গেল। এখন দেখো, একটা রশ্মি কিন্তু পড়লে মানে আপতিত হলে প্রতিফলিত হলে আপতিত হবে এবং প্রতিফলিত হলে প্রতিবিম্ব গঠিত হয় না। মিনিমাম লক্ষ্যবস্তু থেকে কমপক্ষে দুটো রশ্মির বর্ণনা আমরা চাই, তা না হলে মিলন বিন্দু পাওয়া যাবে না, আর মিলন বিন্দু না পাওয়া গেলে তো প্রতিবিম্ব গঠিত হবে না। সুতরাং দ্বিতীয় নিয়মটা আমরা এখানে প্রয়োগ করলাম যে এ থেকে আরো একটি আলোক রশ্মি বা লক্ষ্যবস্তু থেকে আরো একটি আলোক রশ্মি দেখো প্রধান ফোকাস বিন্দু দিয়ে দর্পণে এ কিউ পথে পড়ল, দেখো, এবং প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে কিউএস পথে ফিরে এলো। দেখো, তাহলে প্রথমটা পড়লো এটি পথে, সমান্তরালে পড়লো এটি পথে, ফিরে এলো টি আর পথে। এই প্রথমটা একটা তীর দিলাম। আর দ্বিতীয়টা পড়লো হলো এ কিউ পথে প্রধান ফোকাস বিন্দু দিয়ে এবং ফিরে এলো কিউএস পথে, দেখো ডবল তীর দিলাম। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে প্রথমটা হলো এই, দ্বিতীয়টা এই। সুতরাং একটা মিলন বিন্দু আই পাওয়া গেল, আর এই আইটাকে বলা হবে এই বিন্দুর প্রতিবিম্ব। অবশ্য প্রতিবিম্ব দুই প্রকার, বাস্তব এবং অবাস্তব, আমরা সেখানে পরে যাব। আমরা রুলটা জেনে আজকে প্রতিবিম্বের সংজ্ঞাটা জানবো।
তাহলে আমরা এই কথা বলতে পারি যে কোনো লক্ষ্য বস্তু হতে তোমরা ইচ্ছা করলে লিখতে পারো, আবার যেহেতু অনলাইনে ক্লাস তোমরা পরেও লিখে নিতে পারো। লক্ষ্য বস্তু হতে আলোকরশ্মি দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর উহারা, কারণ এখানে কিন্তু প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে একটা আলোকরশ্মি শুধু আপতিত হলে হবে না, সেই জন্য আমি উহারা বললাম, মানে আলোকরশ্মিগুলো অনেকে। তো প্রতিফলনের পর উহারা যে দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হয়, দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু হতে ছড়ায়া পড়ছে বলে মনে হয় তখন এই বিন্দুকে লক্ষ্য বস্তু বিন্দুর প্রতিবিম্ব বলে। এখন দেখো বন্ধুরা, তোমরা বলতে পারো যে এখানে মিলিত হয় কথা আবার ছড়ায়া পড়ার কথা লিখলেন কেন? আমরা তো দর্পণ একটা না, অবতল আবার উত্তল। অবতল দর্পণের ক্ষেত্রে সাধারণত আলোকরশ্মি মিলিত হয়, ব্যতিক্রম ঘটনাও আমরা পরবর্তীতে জানব। আর যখন আলোকরশ্মি প্রতিফলনের পর একাধিক আলোকরশ্মি কোনো বিন্দুতে মিলিত হয়, সেখানে বাস্তব বিম্ব গঠিত হয়। আমরা বাস্তব বিম্ব কিন্তু ধারণা পেয়ে গেলাম যে আলোকরশ্মি মিলিত প্রতিফলনের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুতে গঠিত বিম্বকে বাস্তব প্রতিবিম্ব বলে। সাধারণ একটা সংজ্ঞা আমরা জেনে গেলাম। তাহলে অবাস্তব কেন বললেন? যে মিলিত অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে সেটা আমরা দেখব উত্তল দর্পণে। এখানে পরবর্তীতে দেখতে পাবো উত্তল দর্পণে যে কোনো সময় আলোকরশ্মি মিলিত হয় না, বরং কোনো বিন্দু থেকে ছড়ায়া পড়ছে বলে মনে হবে, তখন ওই বিন্দুতে গঠিত বিম্বকে অবাস্তব প্রতিবিম্ব বলে। যেমন আমরা দর্পণে যে সমতল দর্পণে আমাদের নিজেদের চেহারা দেখি, ওটা কিন্তু অবাস্তব প্রতিবিম্ব। ওটাও আমরা পর্যায়ক্রমে যাব, ধীরে ধীরে যাব। তো যাই হোক, আমরা প্রতিবিম্বের বিষয়টা জানলাম। এখানে বিন্দুটা কেন ব্যবহার করলেন স্যার? এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমাদের ধরো এইটা তুমি দাঁড়িয়ে আছো, এটা তোমার মাথার একটা বিন্দু থেকে আলো পড়ছে, কমপক্ষে দুটো আলো পড়েছে, কমপক্ষে দুটো আলো। তো যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাও মাথার যে অংশ থেকে আলোটা পড়েছে সেই অংশটাই এখানে গঠিত হয়েছে। এভাবে ধরো মাথার নিচে তোমার চোখ, তার নিচে নাক, মুখ, এভাবে প্রত্যেক বিন্দুর থেকে কিন্তু ওই দর্পণে এই স্টাইলে আলো পড়বে, পড়ে আবার এখানে এরকম লক্ষ 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 প্রতিবিম্ব বিন্দু তৈরি হবে। তাহলে একটা লক্ষ্য বস্তু মানে ধরো তুমি একটা লক্ষ্য বস্তু, তোমার পা থেকে মাথা পর্যন্ত কিন্তু কোটি কোটি বিন্দু আছে। এগুলো কিন্তু একটা গবেষণার বিষয়, অনেক চিন্তা করতে হয়, বসে বসে খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানটা কিন্তু শেখার বিষয়, আত্মস্থ করার বিষয়, মুখস্থ নয়। আমরা যখন দেখব পরবর্তীতে পদার্থবিজ্ঞান অনেকে কঠিন মনে করে, বাট এটা খুব সহজ যদি বোঝা যায়। যেমন আমরা 3 অধ্যায়ে যাব, আমরা ক্লাস যখন এভাবে শুরু করেছি কিছু কিছু যাব, 4 অধ্যায়ে যাব। কিছু কিছু অঙ্ক তোমাদের অনেক সময় তোমরা টেকনিকের জন্য ভুল করো, সেগুলো দেখবা কত সহজে হয়। এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। এখানেও কিছু অঙ্কের বিষয় আছে, আমরা যখন প্রতিবিম্ব গঠন লিখব এবং সাথে ওর অঙ্কটাও টেকনিক্যালি করে যাবো, দেখবা কত একটা সহজ বিষয় যেটা তোমাদের ব্রেনে কাজ করবে, খুব সহজে তোমরা সেটা ধরতে পারবে। তো যাই হোক, ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সহজ বিষয় এগুলো। তো যেটা বলছিলাম যে এখানে পরপর এরকম কোটি 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 বিন্দু আছে, সুতরাং প্রত্যেক বিন্দুর থেকে আলো পড়ে
এখানে যে প্রতিবিম্বগুলো বিন্দু তৈরি হচ্ছে, প্রতিবিম্ব বিন্দু তৈরি হচ্ছে, সেগুলো এরকম কোটি 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 কোটি। সুতরাং পূর্ণাঙ্গ একটা লক্ষ্যবস্তুর পূর্ণ একটা প্রতিবিম্ব এখানেও পাওয়া যাবে। এখন এইভাবে বিস্তারিত না বলে আমরা সহজেই বলে ফেলি কি, যে এই যে বিন্দুটা পাওয়া গেল, এখান থেকে প্রধান অক্ষের উপরে বিআই লম্ব আঁকি। সুতরাং বিআই হলো, আমরা তখন লিখে ফেলি যে আই বি হলো বা বিআই হলো ও এর লক্ষ্যবস্তুর বিস্তৃত প্রতিবিম্ব। এভাবে বলবো। আমরা আগামী ক্লাসেও জানবো যে বিস্তৃত প্রতিবিম্বটা আসলে কি। তোমরা এর মধ্যে বুঝতে পেরেছো যে বিস্তৃত প্রতিবিম্ব একটা পূর্ণ লক্ষ্যবস্তু যার দৈর্ঘ্য থাকবে, সম্পূর্ণটাই আবার প্রতিবিম্ব হিসেবে পাওয়া যাবে, তখন সেটা বিস্তৃত প্রতিবিম্ব। তা ঠিক আছে বন্ধুরা, আমরা নেক্সট ক্লাসে সাথে থাকুক। আমি ঠিক এর পরবর্তীতে প্রতিবিম্ব গঠন এবং অঙ্ক প্রথম কিভাবে শুরু হয় সেগুলো আমরা যাব। এই নিয়মগুলো তোমরা ভালো করে পড়বে। প্রত্যেকটা বিষয় যেটা আমরা বললাম এই নিয়মগুলো পড়বে আগামী ক্লাসে। তাহলে অবতল দর্পণে লক্ষ্যবস্তুর 6টা অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠন আমরা এক এক করে করতে পারব। তো ঠিক আছে, ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিয়মিত যতদূর সম্ভব পড়াশোনা করে যাও। ধন্যবাদ।